জেঠুরা বরফ নিয়ে গিয়েছিল। জেঠু কদিনের জন্য? দুদিন ধরে এই মাছগুলো সংগ্রহ করেছে। চিংড়ি মাছ, পার্শে মাছ সব এখন হাটে নিয়ে যাওয়া হবে মাছগুলো। আমাদের চিংড়ি মাছের চপ কমপ্লিট হয়ে গেল। একের পর এক চিংড়ি মাছের চপগুলো তুলে নেওয়া হবে। দারুণ, দেখার মতো। এদিকে আমাদের মাংসের তরকারিটা ফুটছে, আর ওদিকে মাম তেঁতুল ছড়াচ্ছে। কাঁকড়ার টক হবে। দারুণ। এখন যে বর্তমান যে সময় আর বর্তমান যে বাজার, সবই ডুপ্লিকেট। এই বাড়িতে পৌঁছে যে হাঁস মুরগির যে টেস্ট, এই টেস্ট আপনারা পাবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক না করে যাবেন না। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। আবারও চলে আসলাম নদীতে মাছ ধরতে। প্রথমে আমাদের খেওলা জাল দিয়ে চিংড়ি মাছ সংগ্রহ করা হবে, তারপর বিভিন্ন রকমের আইটেমে রান্না হবে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমরা যে খাঁইটার মুখে জাল পাবো সেই খাঁইটার কাছাকাছি চলে আসলাম। তাহলে শুরু করা যাক নাকি? জয় মা গঙ্গা বলে দেখা যাক কোন দিন কেমন মাছ পড়বে, কিছুই বলার নেই। খবর আছে বাবা? হ্যাঁ, চিংড়ি ভিএস। বাবা বলছে ভালোই চিংড়ি মাছ পড়েছে। বাহ, বড় ছোট সব রকম মিলিয়ে বেশ ভালোই চিংড়ি মাছ পড়েছে আমাদের প্রথম কেমনে। আজকের বিরাট একটা সমস্যার ভিতরে মানে ছিলাম, কারণ মাম চিংড়ি মাছের চপ করবে বাড়ি থেকে আমার সাথে আলোচনা করেছি। এবার আজ ডালে চিংড়ি মাছ হবে কি না হবে, আমি মামকে বললাম চলো দেখি কি হয়। তা প্রথম কেমনে ভালোই চিংড়ি মাছ পাওয়া গেছে। আর ভিডিওটা আজকে বাড়ি থেকে শুরু করা গেল না, কারণ মাইক বাজছে চারিদিকে। এমন বালতিটা খালি কর, গামলা থেকে লাফিয়ে চলে যাবে। বড়গুলো কেটে রেখে দিতে হবে, আর ছোটগুলো চপের জন্য নিতে হবে। তাই একের পর এক আমাদের আরও কেমন মারা হবে। আজ খেওলা জাল বেয়ে কতটা চিংড়ি মাছ সংগ্রহ করতে পারছি। খেওলা জালটা ব্যবহার পরে আমরা সেই গাঁল নদী ছাইটি চলে আসলাম। মাম বলল, বাবা কোথায় বাঘটা দেখেছিলে সেই জায়গাটা আমাকে একটু দেখাও। তাই মামকে সেই জায়গাটা দেখানোর জন্য আমরা সেই গাঁল নদীর সাইড ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আজ শুধু আমরা খেওলা জালটা ফেললাম, বসির জনের প্রোগ্রাম নেই, ভাসনা জালেরও প্রোগ্রাম নেই। বিভিন্ন রকমের আইটেম দিয়ে খাওয়া দাওয়া হবে, নৌকার উপরে রান্নাবান্না হবে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগে। এইখানটায় মাম, এইখানে হেমাম, ওই যে বস্তাটা আছে না, ওই বস্তার সাইডে ওখানে ছিল। এই জায়গায় আমরা তো এখান থেকে সবসময় যাই। আমার ছুটি কোনোদিন করিনি, আগে তো দেখেছিলাম কিন্তু বন্ধুদেরকে দেখাতে পারিনি। এবার দাদা দেখালো। এই তো এইখানটা ঠিক একেবারে এই সোজা এই জায়গায় দেখো, ওই যে বস্তাটা ছিল না, কিভাবে মানে এত ঘন জঙ্গলের মধ্যে আমরা নৌকাটা ওদিকে এগিয়ে গিয়েছিলাম, সেই সময় দাদার নজরটা এখানে চলে যায়। অবস্থা ঢাকার দিকে একদম এদিকে নদীর দিকে তাকিয়েছিল বসে। কথায় বলে না, যে বনে বাঘের ভয় সে বনে রাজ পায়। এখানেই বাঘ ছিল, আর এখান দিয়ে আমরা প্রায় সময় যাতায়াত করতাম। এখানে অনেকে নেমেও জাল বায়। কি অবস্থা, বিশ্বাস নেই, মানে জঙ্গল জল এই জঙ্গল। জায়গাটাই ছিল কিন্তু বিশাল আকারের সেই বাঘ মামা। তা আমরা যে খেওলা জাল ফেলে যে চিংড়ি মাছটা আমরা সংগ্রহ করেছি, চিংড়ি মাছটা একটু পরে দেখাবো।
আমরা রান্নার সরঞ্জামের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। চলো চলো, এখানে থাকার দরকার নেই, অন্যদিকে চলো। বলা যায় না কখন কোথায় ধরে। আমরা খেওলা জাল ফেলে যে চিংড়ি মাছটা সংগ্রহ করেছি, সেই চিংড়ি মাছটা একটু বন্ধুদেরকে দেখাতে বলবো। অনেকটাই মাছ, চিংড়ি মাছের চপ হবে। চিংড়ি মাছ, পার্শে মাছ, অনেক মাছ। আর যে সময়ে আমাদের রান্নাটা হবে, সেই রান্নার সময় আমি এই হাত দনটা ফেলে রাখবো। হাত দনে যদি আবার কপাল ভালো থাকলে একটা হয়ে যেতেও পারে। মাম মশলাটা বেটে নিচ্ছে। জয় মা গঙ্গা। সব কিছু বাটাবুটি করে নিচ্ছি, তারপরে বাড়ি থেকে পেয়ারা নিয়ে এসেছি, আমরা নিয়ে এসেছি, সেগুলো মাখাবো। আর যে চিংড়ি মাছের চপ করা হবে, বাবা চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছে, আর মা এইদিকে রান্না বান্নার জন্য উনানটা ধরিয়ে নিচ্ছে। প্লাস্টিকটা জলে ফেললে পরিবেশ দূষণ হবে, সেজন্য প্লাস্টিকটা আমরা পুড়িয়ে দিচ্ছি। চিংড়ি মাছের চপের জন্য আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে। এ সাইডে মাংস কেটে লবণ হলুদ দিয়ে রাখা হয়েছে। আর এদিকে মা আলুটা ভেজে নিচ্ছে। ভাজা আমার হয়ে গেছে। আর বুনুর কষ্ট হচ্ছে বলে আমি মশলাটা একটু বেটে দিচ্ছি। আর মাম মশলা বাটছিল, মামের বলল কষ্ট হচ্ছে, সেজন্য মাম এখন চিংড়ি মাছটা ছাড়াচ্ছে আর বাবা মশলাটা বেটে নিচ্ছে। নদীতে রান্না খাবার মজাই আলাদা। সবাই মিলে যদি করে খাওয়া যায়, এর স্বাদই আলাদা। বাড়ির গাছের পেয়ারা নৌকায় নিয়ে এসেছি। হালকা হালকা একটু ঠান্ডা আছে, ঠান্ডার সময় একটু পেয়ারা মাখা করব। আমাদের পেয়ারা কাটাটা কমপ্লিট হয়ে গেল। এটা একটু লবণ দিয়ে দিলাম আমি। লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পেয়ারাটা দিয়ে সেই একই সিস্টেমে ঢাকা হবে। এদিকে আমাদের মাংসটা কষাই চলছে। গাছের টাটকা পেয়ারা দেখার মতো। দারুণ দারুণ টেস্ট। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে পাবো। এক পিস কষাই মাংস দেয় মা। খাবে? হ্যাঁ, দিদি কেমন হয়েছে?
না বাবা কি গরমে। এই মনে হয় সর্বপ্রথম মনে হয় আমাদের নৌকার উপরে দেশি মুরগির দেশি মুরগি রান্না হয় নাকি গিন্নি? হ্যাঁ কেমন হয়েছে মাম বলো দেখি। দারুণ, কোনো কথা হবে না। এই দেশি মুরগির স্বাদ আপনারা পাবেন না আর ভিডিওটি লাইক না করে যাবেন না। খুব সুন্দর লেগেছে না বাবা? এ তো মাংস না অমৃত, দারুণ, সেই স্বাদ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। এদিকে আমাদের মাংসর তরকারিটা ফুটছে আর ওদিকে মাম তেঁতুল ছড়াচ্ছে, কাঁকড়ার টক হবে। তেঁতুল পেকে গেছে নাকি? পেকে গেছে। আর চিংড়ি মাছটাও কাটা হয়ে গেছে চপের জন্য। বিভিন্ন স্বাদের রান্না আছে। কাঁকড়া আর চিংড়ি মাছ কেটে রাখা হয়েছে, এরপরে কাঁকড়ার টক হবে আর চিংড়ি মাছের চপ। সব তরকারির মশলা আমাদের রেডি হয়ে গেল। কী দিলে মা? আদা দিলাম, রসুন দিলাম, দিয়ে কাঁকড়াটা কষাই করলাম। আদা রসুন দিয়ে কাঁকড়াটা কষাই করে নেওয়া হচ্ছে। আমাদের কাঁকড়াটা কষাই করা হয়ে গেছে। এবার কি জল দেবে নাকি? হ্যাঁ এবার জল দিয়ে দেবো। অল্প করে জল দেওয়া হচ্ছে। এবারে আমাদের টক গলা জলটা দেওয়া হচ্ছে। আর ওদিকে চিংড়ি মাছের চপের জন্য বাবা কিন্তু সব কিছু রেডি করছে। চিংড়ি মাছের চপটা সবার লাস্টে আমরা বানাচ্ছি, কারণ গরম গরম খেতে হবে। আগে বানিয়ে রাখলে নরম হয়ে যেত। আমাদের কাঁকড়ার টকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বেশি কাটি ভেঙে গেছে। কাঠি ভেঙে গেছে, গাছের ডাল একটা ভেঙে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ললিপপের কাঠি ভেঙে গেছে। খাবার টাইম হয়ে গেছে, ও এখন লজেস খাচ্ছে। চিংড়ি মাছের চপটা ভাজার আগে মাম পাঁপড় নিয়ে এসছে, তা কটা পাঁপড় ভেজে নিচ্ছি। যাও দেখি গরম গরম পাঁপড় ভাজা হোক। তেলটা হিট হয়নি নাকি? হয়েছে এত সময় তো তরবর করে ওঠা কথা। হাওয়ায় জাল বেরিয়ে যাচ্ছে। একটা থালা দিলাম, থালা বাড়া থালা আছে, থালা আছে। গরম গরম পাঁপড় ভাজা আর দেশি মুরগির মাংস, সত্যি দেখার মতো একটা ভিডিও। তুমি লেবু কেটেছো? হ্যাঁ লেবু কাটাই গে, গাছের যে পাতি লেবু। হ্যাঁ পাঁপড় আমি দেবো নাকি, না তুমি একা পারবা? আমি দিচ্ছি। এটা ভালো বড় হিট, ওই সে সময় তেলটা হিট হয়নি, ঝপাঝপ দাও। ও সেই বড় বড় হচ্ছে। থালাটা ওইখানে রাখো, ওই একবার ডাইরেক্ট ওখানে পড়বে দাম। পাঁপড়টা আমার ভাজা হয়ে গেল, এবার চিংড়ি মাছের সবটা ভেজে নেব। তেল ফুটছে, উনানা জ্বলেছে ভালো। এই 3 গাঙের মোহনায় বিভিন্ন রকমের আইটেমের রান্নাবান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সকল বন্ধু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নূতন নূতন ভিডিও দেখার জন্য।
আমাদের চিংড়ি মাছের চপ কমপ্লিট হয়ে গেল। একের পর এক চিংড়ি মাছের চপগুলো তুলে নেওয়া হবে। দারুণ দেখার মতো। দেখা হচ্ছে তাহলে খাওয়া দাওয়ার সময়। আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তা আমার গ্রাম্য কাকারা তারা মাছ ধরে বাড়িতে চলে আসতেছে। দেখা যাক ওরা কী মাছ সংগ্রহ করেছে, কি মাছ সংগ্রহ করেছে, দেখানো যায় কি না, আমাদের গায়ে ওদের ডেকে আনা যায় কি না। জেঠুরা আসছে, 5 জন আছে নৌকায়। তা দেখা যাক কতটা মাছ আর কি মাছ পেয়েছে। জেঠুরা বরফ নিয়ে গিয়েছিল। জেঠু কদিনের জন্য? 2 দিন ধরে এই মাছগুলো সংগ্রহ করেছে। চিংড়ি মাছ, পার্শে মাছ। সব এখন হাটে নিয়ে যাওয়া হবে মাছগুলো। মাছগুলো ওই ধারে দেখাও ভালো একটু। হ্যাঁ, চিংড়ি মাছ দেখা যাক কখনো যদি সম্ভব হয় জেঠুদের সাথে গিয়ে মাছ ধরা দেখাবো। হ্যাঁ, আমি কাকার সঙ্গে অলরেডি কথা বলে রেখেছি যে মাছ ধরার জন্য আমি একদিন যাব। ঠিক আছে, সেদিনও হয়তো আমার অজানা বন্ধুদের খুব সুন্দর করে গভীর জঙ্গলের ভিতরে মাছ ধরা আমি খুব সুন্দর করে দেখাতে পারবো। তাহলে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। প্রথমেই গরম গরম চিংড়ি মাছের চপ আর পাঁপড় আর পাতিলেবু দিয়ে দিল। চপটা প্রথমে খেয়ে আমরা দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে চপটা। দারুণ। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সম্পূর্ণ পর্বটা আমরা দেখতে পাচ্ছি। মাংস তরকারি কেমন হবে বলা যাচ্ছে না, তাই এর কালারটা দিকে মনে হচ্ছে যে সত্যি। মাম, তোর আগে দেবো নাকি? হ্যাঁ, সবার প্রথমে আমি খেয়ে দেখি কেমন হয়েছে। বেশি ঝোল টোল যেন দিও না। আচ্ছা, ঠিক আছে। মাংসের তরকারিটা খেয়ে আমি বলবো কেমন হয়েছে। দেশি মুরগি খারাপ হওয়ার জায়গা নেই। অসাধারণ, কোনো কথা হবে না। দারুণ। এখন যে বর্তমান যে সময় আর বর্তমান যে বাজার, সবই ডুপ্লিকেট। এই বাড়িতে পৌঁছে যে হাঁস মুরগির যে টেস্ট, এই টেস্ট আপনারা পাবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক না করে যাবেন না। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। কাঁচা তেঁতুল দিয়ে কাঁকড়ার টক। দারুণ। তা ভিডিওটা আজকের আমরা এখানে শেষ করছি না। 4 দিন পরে আমাদের মায়ের পূজা আছে। তা মায়ের পূজা কিছু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওই। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। 4 দিন আগে আমরা যে প্রোগ্রামে বলেছিলাম যে বনদেবীর পূজা আছে আমাদের, সেই পূজার জন্য সেই প্রতিমাটাকে আমরা আনতে যাচ্ছি। চারিদিকে ভীষণ মাইকির আওয়াজ হচ্ছে। সবসময় ভয়েস দেওয়া যাবে না, কিছু জায়গায় মিউজিক আমাদের লাগাতে হবে। তাহলে যাওয়া যাক। আমরা সেই প্রতিমাটা নেওয়ার জন্য আমরা যেখানে প্রতিমা বানায় যে দাদা, যে শিল্পী প্রতিমার, আমরা সেখানে চলে যাচ্ছি। অনেকগুলোই প্রতিমা বানিয়েছে। আমি সমরেশকে একটু সুন্দর করে দেখাতে বলবো
সদ্যাও পূজা করে, আমিও পুজো করি। সদ্যা একই সঙ্গে আমরা মাছ কাঁকড়া ধরি একই নৌকায়, তা সদ্যা আলাদাভাবে পূজা করে, আমরাও আলাদাভাবে পূজা করি। তা সদ্যা এইখানে পূজা করে, আর আমাদের পূজাটা একটু দূরে। সন্ধ্যেবেলা সব পূজা আমরা ঘুরি, দেখাবো বন্ধুদের। দাদা এখানে অনেক প্রতিমা বানিয়েছে, আমরা আমাদের যে প্রতিমাটা সে প্রতিমাটা একটু দেখাতে বলবো সমরেশকে। এটাই এটাই আমাদের প্রতিমা। প্রতিমা আমরা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। শ্যামালা আছে, বাড়ি থেকে প্রতিমাটা অনেকটা দূরে ছিল, এবার আমরা বাড়িতে নিয়ে যাব, নিয়ে বরণ করে মাকে থানে তোলা হবে। আমাদের প্রতিমা এনে বরণ করে থানে তুলে দেওয়া হয়ে গেছে। মায়ের পুজো আমরা শুরু করে দিয়েছি। সমরেশকে একটু সুন্দর করে দেখাতে বলবো। এই মায়ের পূজার যে মেন যে প্রসাদটা, এই ক্ষীর প্রসাদ যেটা বলা হয়, যে মাটির পাত্রে একটা বিশাল একটা অগ্নি পরীক্ষার মতো একটা পরীক্ষা, মাটির পাত্রে রান্না করতে হবে ক্ষীর প্রসাদটা। সেজন্য আমাদের রেডি করা হয়ে গেছে চাই হাঁড়ি। আমার ছোটো ভাই ওদিকে কাঠটা চালা করে দিচ্ছে। হাঁড়ি অনেক সময় ফেটেও যায়, কপাল ভালো থাকলে ভালো থাকে। আমাদের আজও পর্যন্ত আমরা প্রায় 20 বছরের মতো পুজো করছি, এখনও পর্যন্ত আমাদের হাঁড়ি কোনোদিন ফাটেনি। অনেক অনেক পুজো মণ্ডপে এটা হাঁড়ি ফেটে গিয়েছে, নষ্ট হয়ে গেছে, আমাদের আজও পর্যন্ত ওটা কোনো হয়নি। এই যে পূজা, এই পূজার কোনো পুরোহিত লাগে না, একটা পুঁতি আছে, পুঁতি পড়ে মাকে আহ্বান করতে হয়। সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন এই অজানা সুন্দরবন থেকে, খুব ভালো লাগে। আমরা দেখতে দেখতে আমার সেই মেজদার পুজো মণ্ডপের কাছে আমরা চলে এসেছি। পূজা মণ্ডপের সামনে বড় বড় ভেটকি মাছ, জাওয়া মাছের সাথে যে মেজদার সাথে দেখা হয়েছিল, সেই মেজদার পূজা মণ্ডপে আমরা চলে এসেছি। মেজদা বড়দা দুজনেই আছে। তা পূজা মণ্ডপের প্রতিমা এবং প্রসাদ টসাদ খুব সুন্দর করে দেখাতে বলবো সমরেশকে। তাছাড়া আমরা আরও দুটো জায়গায় চলে যাব। সাহেবঘাট যে সর্দার পূজা মণ্ডপে, দশালি যে পূজা মণ্ডপ, টোটাল এই ভিডিওর ভিতরে 4খানা পূজা মণ্ডপ আমরা তুলে ধরবো বন্ধুদের সামনে। আমরা যেখান থেকে প্রতিমা নিয়ে গিয়েছিলাম সেইখানে আবার চলে আসলাম। এখানে আমার সর্দা পুজো করে, খুব সুন্দর করে পুজো মণ্ডপটা সাজানো হয়েছে, ফল টল কাটা হচ্ছে। সমরেশকে খুব সুন্দর করে দেখাতে বলবো। কি পূজার কিরম সময় শুরু করবো বলছি? এই এক্ষুনি মিনিট 15-এর মধ্যে শুরু করবো। মিনিট 15 ভিতরে মোটামুটি পূজা শুরু হয়ে যায়। হ্যাঁ, মিনিট 15-এর মধ্যে পূজা শুরু হয়ে যাবে। সর্দার যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপটা একটু সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো। কারণ বছরে সারা বছর পরে আমরা একবার এই মায়ের পূজায় ব্রতী হই, 1 বছর পরে আবার পূজা হবে। সর্দা পুজো বসে গেছে। আর এই সাইডে এটা খুলে নাও, ফল কাটা এটা খুলে নাও, এটা চাপ দিলে চলছে, একটু সুন্দর করে দেখাতে বলবো। দারুণ একটা পরিবেশের ভিতরে পূজাটা হচ্ছে। মায়ের পুজোর পাশাপাশি নৌকাগুলোও পুজো করা হয়েছে। আর আমরা যে একটা নৌকা কিনেছিলাম, সেই নৌকাটার কাছে একটু যাই। আলকাতার দেওয়া হয়েছে, এবার এর উপরে বসার জায়গা করতে হবে। অনেক কাজ এখনও বাকি আছে, এখনও বহু কাজ বাকি। তা আমরা এইখান থেকে একটা পুজো মণ্ডপে যাব, সেখানে দশালি পুজো মানে টোটাল গ্রামের পূজা এক যেখানে হতো সেই জায়গাটায় আমরা যাব। দেখা হচ্ছে সেই জায়গায়। আমরা সেই পূজা মণ্ডপটায় যাচ্ছি। এটা হলো নদী বাঁধ, নদী বাঁধের নিচেই সেই পূজা মণ্ডপটা আছে। মানুষের সব কিছু বাদ গিয়েছে,
পূজা মণ্ডপটা ওইখানে রেখে নদীর রাস্তাটা করা হয়েছে, আমরা আস্তে আস্তে এগিয়ে যাব সেই পূজা মণ্ডপের দিকে। এই সেই সামনে সেই পূজা মণ্ডপ, আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আর প্রতিমা নিয়ে আসছে, দেখা যাক। আমরা সেই দশালির সেই পুজো মণ্ডপে চলে এসেছি। মানে যখন আমাদের আবাদমালে এখানে কোথাও মায়ের পূজা হতো না, সেইখান থেকে এই মায়ের পূজা এইখানে শুরু হয়েছিল, বহু পুরাণ। আমাদের এই লাহিড়িপুর সুন্দরবন বসুবা থানার প্রত্যন্ত অঞ্চলের সুন্দরবন গ্রামবাসী আমরা। বর্তমান আমার বয়স 61 বছর অতিক্রম হতে চলেছে। আমার বাবা মারা গেছেন 65 বছর বয়সে। আমার ঠাকুরদাকে দেখিনি, বয়সের তারতম্যটা এরকম না হলেও এখান থেকে 150 বছর আগে যখন সুন্দরবনের দ্বীপ প্রদীপ এই যে দ্বীপান্তর অঞ্চলে যেখানটায় আমরা আজকের মায়ের পূজা করছি, এই জায়গাটাই ছিল সুন্দরবন বিস্তৃত অঞ্চল এবং সুন্দরবনের সমস্ত জঙ্গলে এই জায়গাটা পরিপূর্ণ ছিল। দ্বীপ, সেই দ্বীপটা সৃষ্টি হওয়ার পরেই মানুষ দেখলো এখানে একটা বসতি স্থানের জায়গা, তাই এই জঙ্গলটাকে ছাপ করে আমার ঠাকুরদা ঠাকুরদা এবং তাদের প্রজন্ম আমার তখন সৃষ্টি হয়নি। সেইখান থেকেই যখন জঙ্গল কাটা হয় তখন মা এই জঙ্গলে একমাত্র এই মাই রক্ষা করত জন্তু, বাঘ ভালুক জন্তু জানোয়ারদের যে ভয়, সেই ভয়টাকে তারা সংবরণ করত কাকে দিয়ে? একমাত্র বনদেবী মা, তিনিই রক্ষা করেছিলেন এই জঙ্গল কাটার সমস্ত মা বাবা ভাই বোনদের। সেই জঙ্গল রক্ষা করার একমাত্র অধিকার ছিলেন মা এই বনদেবী। সেই বনদেবীর জন্য বাপ ঠাকুরদারা এই থান প্রতিষ্ঠা করেছিল না আজ থেকে 150 বছর আগে। 150 বছর আগের থান, অনেক পুরাণ, অনেক পুরাণ। যখন এই বাপ ঠাকুরদারা এই মায়ের আরাধনা করে জঙ্গল কাটতো, বাচ্চা কাচ্চা মায়ের থানে রেখে যেত, সারাদিন জঙ্গল কাটতো, মায়ের থানে রেখে যেত। সন্ধ্যার সময় এসে মায়ের থানের ধারে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমিয়ে পড়তো। মা ছাড়া কোনো ভরসা ছিল না। সেই জিনিস আজ আমরা সেই প্রজন্ম, আমরা সেই থান, সেই মাকে আজও পর্যন্ত তাদের প্রজন্ম হিসাবে আমরা জাগ্রত রেখেছি। তাই প্রতি বছর এই সংক্রান্তির তিথিতে, পৌষ সংক্রান্তির তিথিতে আমরা আরঞ্জাম করে যতটুকু কিন্তু আমরা গরিব মানুষ মাছ কাঁকড়া মেরে জীবিকা নির্বাহ করে সবাই 10 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা দিয়ে মাকে তৈরি করে, মাকে আরাধনা করে, পূজার সমস্ত সামগ্রিক প্রসাদ নিয়ে আমরা মায়ের পূজা করি। এবং এখানে আর একটু বাদেই যখন পূজা আরম্ভ হবে 150 থেকে 200 ভক্ত আসবে, তাদের চরণধূলি পাবো। সবাই আনন্দে উৎসাহে সম্মিলিত হয়ে মধুর মিলনক্ষেত্র তৈরি হয়ে এখানে আমরা প্রসাদ নিই। এইটা আমরা প্রতি বছর করে থাকি এবং থাকবো, যতদিন সুন্দরবনে বাস করবো ততদিন থাকবো। আজ পর্যন্ত মা জাগ্রত আছে। মানুষ মিথ্যা কিন্তু ভগবান দেবতা সত্য, এই বলে আমার বক্তব্য শেষ করছি। তাহলে আমরা সেই সন্ধ্যেবেলায় মায়ের পূজার শেষে প্রসাদ বিতরণ সবগুলো আমরা বন্ধুদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই অজানা সুন্দরবন থেকে। খুব ভালো লাগবে। সারাদিন ধরে আমরা মায়ের পূজার জন্য ব্যস্ত ছিলাম। তা পুজো অনেক আগেই শেষ হয়ে গেছে। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাই মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।